এই ভিডিওতে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণু গঠন চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো দেখো, অ্যাটম মানে হচ্ছে পরমাণু। এখন এই অ্যাটম কথাটা একটা গ্রিক ওয়ার্ড, সেটা হচ্ছে অ্যাটোমস নামক একটা গ্রিক ওয়ার্ড থেকে এসেছে, যার মানে হচ্ছে ভাঙা যায় না। এই গ্রিক ওয়ার্ড থেকে এসেছে অ্যাটম বা পরমাণু। তো সর্বপ্রথম পরমাণুর যে ধারণাটা দেয় সে হচ্ছে বিজ্ঞানী জন ডাল্টন হচ্ছে পরমাণুর ধারণাটা দেয়। তিনি বলেন যে মৌলের সবচেয়ে ক্ষুদ্রতম কণাই হলো পরমাণু। তারপর কি বলেন? তারপর আরও বলেন যে পরমাণুকে ভাঙা যায় না। কিন্তু দেখো, এখনকার দিনে আমরা জানি যে পরমাণুকে ভাঙার ফলে আরও নতুন নতুন সাব অ্যাটমিক পার্টিকেল পাওয়া যায়, যেগুলোর ভিতরে আছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তার মানে কি, জন ডাল্টনের যে ধারণাটা ছিল যখন সে আবিষ্কার করেছিল তখনকার হিসাবে তো ধারণাটা ঠিক ছিল, কিন্তু এখনকার হিসাবে মানে বর্তমান দিনে এই ধারণাটা একেবারেই ভুল। কারণ আমরা জানি যে অ্যাটমের ভিতরেও অনেক সাব অ্যাটমিক পার্টিকেল আছে, যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই জিনিসগুলো আমরা জানি। এই দুটি কথা ছাড়াও জন ডাল্টন আরও কথা বলেছিলেন, সেগুলো হচ্ছে নাম্বার 3, তিনি বলেছিলেন কোনো নির্দিষ্ট মৌলের পরমাণুগুলির ধর্ম একই। তাহলে দেখো, এই কথাটা জন ডাল্টনের সময়েও ঠিক ছিল, কিন্তু এখনকার দিনের হিসাবে এই কথাটা ভুল। কারণ আমরা জানি যে হাইড্রোজেনেরই তিনটে আইসোটোপ আছে। প্রথমটার নাম হচ্ছে প্রোটিয়াম, তারপরেরটা ডয়টেরিয়াম, তারপরেরটা হচ্ছে ট্রাইটিয়াম। তো জন ডাল্টনের যে স্টেটমেন্ট ছিল, স্টেটমেন্টে কি বলেছে যে কোনো নির্দিষ্ট মৌলের পরমাণুগুলির ধর্ম একই। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে হাইড্রোজেনের যে প্রথম আইসোটোপ, তার ভর সংখ্যা 1, উপরে যেটা লেখা থাকে এটাকে বলে ভর সংখ্যা, আর নিচে যেটা থাকে সেটাকে বলা হয় প্রোটন সংখ্যা। তো দেখো, এর ভর সংখ্যা 1, আবার এর ভর সংখ্যা 2, আবার এর ভর সংখ্যা 3। তাহলে এইগুলো সবকটাই হাইড্রোজেনের আইসোটোপ, মানে একটা নির্দিষ্ট মৌলের আইসোটোপ, কিন্তু পরমাণুগুলোর ধর্ম আলাদা। এর ভর সংখ্যা 1, এর 2, এর 3। তার মানে কি, জন ডাল্টনের এই কথাটাও ফ্লপ হয়ে যায় পরবর্তীকালে। এছাড়াও আরেকটা কথা বলেছিল, সেটা হচ্ছে যে বিভিন্ন মৌলের পরমাণুগুলির ধর্ম আলাদা। বর্তমান যুগে এই কথাটাও ভুল বলে প্রমাণিত হয়, কারণ আমরা এখন জানি যে আইসোবার আবিষ্কার হয়ে গেছে। আইসোবার মানে কি? আইসোবার মানে হচ্ছে বিভিন্ন মৌলে পরমাণু হবে, কিন্তু তাদের ভর সংখ্যা সেম হবে। তার মানে কি, জন ডাল্টনের এই কথাটাও ফ্লপ। তো এই সমস্ত কিছু কারণে জন ডাল্টনের পরমাণুর যে মডেলটা সেটা ফেল হয়ে গেছিলো। তো বেসিক্যালি জন ডাল্টনের যে পরমাণু মডেলটা ফেল হয়েছিল যখন ইলেকট্রনের আবিষ্কার হয়, মানে ফার্স্ট সাব অ্যাটমিক পার্টিকেলের যখন আবিষ্কার হয়েছিল, যে ইলেকট্রনের যখন আবিষ্কার হয়েছিল, তখন কিন্তু জন ডাল্টনের এই সমস্ত কথাগুলো ফেল হয়ে গেছিল। তাহলে দেখো, ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়। ডিসকভারি অফ ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়। ইলেকট্রনকে এইভাবে সিম্বলাইজ করে, এইভাবে ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করে। তো ইলেকট্রন কিভাবে আবিষ্কার হয়? তো ইলেকট্রন আবিষ্কারের যে ক্রেডিটটা যায়, মানে যে সায়েন্টিস্ট আবিষ্কার করে যার কাছে ক্রেডিটটা যায়, সেটা হচ্ছে, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে জে থমসন। জে থমসন একা ইলেকট্রন আবিষ্কার করেনি, এটা হচ্ছে একটা কালেকটিভ এফোর্ট
মানে অনেক সায়েন্টিস্টরা মিলে ইলেকট্রনটাকে আবিষ্কার করেছিল, কিন্তু জে থমসনকেই বলা হয় যে ইলেকট্রন জে থমসনই আবিষ্কার করে। এবার জে থমসন কি এক্সপেরিমেন্টের মাধ্যমে ইলেকট্রন আবিষ্কার করলো সেটা দেখো জে থমসন যে এক্সপেরিমেন্টটা করেছিল তার জন্য এরকম একটা সেট আপ নিয়েছিল। এই যে এই সেট আপটাকে বলা হয় ডিসচার্জ টিউব। ডিসচার্জ মানে কোনো কিছু সেখান থেকে বেরিয়ে যাবে, এরকম একটা টিউব নিয়েছিল, এটাকে বলা হয় ডিসচার্জ টিউব। এই ডিসচার্জ টিউবের এক প্রান্তে লাগানো ছিল ক্যাথোড। ক্যাথোড মানে একটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার যেটা মেটালের তৈরি। এটা হচ্ছে একটা ইলেকট্রোড বা তড়িৎদ্বার যেটা মেটালের তৈরি, এটাকে বলা হয় ক্যাথোড, যেহেতু এটা নেগেটিভ টার্মিনাল। আর এই দিকে নিয়েছিল অ্যানোড, এটাও একটা ইলেকট্রোড যেটা একটা মেটালের তৈরি। আর এখানে কি করেছিল, আর এই ডিসচার্জ টিউবের ভিতরে কি করেছিল, গ্যাসের যে চাপ বা বায়ুর যে চাপ সেটাকে খুব কম করেছিল, খুব কম, মানে 0.001 মিলিমিটার এতটা প্রেশার রেখেছিল এয়ার বা গ্যাসের যে প্রেশারটা এর ভিতরে রেখেছিল সেটা রেখেছিল 0.001 mm। কীভাবে এত কম প্রেশার করলো, তার জন্য এখানে যেটা লাগায় এটাকে বলা হয় ভ্যাকিউম পাম্প। এই ভ্যাকিউম পাম্পের কাজ হচ্ছে প্রেশারটাকে টেনে বাইরে বের করা। প্রেশারটাকে টেনে বাইরে বার করে এখানে কতটুকু প্রেশার রেখেছিল, 0.001 mm প্রেশার, বা এটাকে বলা হয় 10⁻³ মিলিমিটার অফ Hg, এত প্রেশার এখানে রাখা হয়েছিল। আর এখানে যেটা রেখেছিল সেটা হচ্ছে ইন্ডাকশান কয়েল, যেটা ছিল 10,000 ভোল্টের, মানে একটা ব্যাটারি সেট আপ এখানে লাগানো, যাতে এখান থেকে উচ্চ বিভব এখানে দিতে পারে। এবার দেখো কি হলো, যখন এখানে উচ্চ বিভব দিল তখন দেখা গেল যে এইটা হচ্ছে ক্যাথোড। এই ক্যাথোড টার্মিনাল থেকে ইনভিজিবল রে মানে যেগুলো চোখে দেখা যায় না, খালি চোখে দেখা যায় না, ইনভিজিবল রে বা ইনভিজিবল রশ্মিগুলি এদিক থেকে এদিকে গেল, এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা দেখা গেল। এবার যেহেতু এটা ইনভিজিবল মানে খালি চোখে দেখা যায় না, তাহলে তুমি বলবে যে তাহলে কিভাবে দেখলো, তার জন্য কি করেছিল, এই ডিসচার্জ টিউবের ঠিক পিছনে ঠিক এখানে একটা পর্দা লাগিয়ে দিয়েছিল। এই পর্দাটাকে বলা হয় ফ্লুরোসেন্স। ফ্লুরোসেন্স এখানে যে ম্যাটেরিয়ালটা নেওয়া হয় সেটা নেওয়া হয় ZnS বা জিঙ্ক সালফাইড। এই ম্যাটেরিয়ালটার উপরে যদি কোনো কিছু পড়ে, মানে পার্টিকেল যদি পড়ে, তাহলে কি হবে, কন্টিনিউ এটা চমকাতে থাকবে, ঠিক আছে, তার জন্য এখানে লাগিয়ে দিয়েছিল একটা ফ্লুরোসেন্স স্ক্রিন, যেটা কোন ম্যাটেরিয়ালের, জিঙ্ক সালফাইড ম্যাটেরিয়ালের। আর কি করেছিল, এই যে অ্যানোড আছে না, এই অ্যানোডের ভেতরে একটু হোল করে দিয়েছিল। এই ধরনের অ্যানোডকে বলা হয় পারফোরেটেড অ্যানোড। এই ধরনের অ্যানোডকে বলা হয় পারফোরেটেড অ্যানোড, এর ভিতরে হোল করে দিয়েছিল। তার জন্যেই ইনভিজিবল রেগুলো এখান দিয়ে যাওয়ার ফলে অ্যানোডের এই হোলগুলোর ভিতর দিয়ে গিয়ে এই ফ্লুরোসেন্স স্ক্রিনে ধাক্কা মারায় এখানে কিছু মানে চমকাবে এরকম পদার্থ দেখা যায়। তখনই ওরা বুঝতে পেরেছে যে নিশ্চয়ই ক্যাথোড থেকে কোনো একটা রশ্মি এসে এই ফ্লুরোসেন্স পর্দায় বা এই স্ক্রিনের উপরে পড়ছে, যার জন্য এই স্ক্রিনটা চমকাচ্ছে। স্ক্রিন তো আর খালি চমকাবে না, নিশ্চয়ই তার উপরে কিছু পড়ছে, তার জন্য চমকাচ্ছে। তো তখন এই রশ্মিগুলির নাম দিল ক্যাথোড রে। এই রশ্মিগুলির নাম দিল ক্যাথোড রশ্মি বা ক্যাথোড রে। এই রশ্মিগুলি তখন নাম দিল ক্যাথোড রে। এবার এক্সপেরিমেন্টের পরে এই ক্যাথোড রশ্মির কিছু ধর্ম লক্ষ্য করা যায়। কি কি ধর্ম লক্ষ্য করা যায় সেগুলো স্টেপ বাই স্টেপ লিখি। তাহলে দেখো ক্যাথোড রশ্মির ধর্ম। ক্যাথোড রশ্মির ধর্ম, প্রথম ধর্ম কী ছিল, যে রশ্মিগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত।
ঋণাত্মক তড়িৎগ্রস্ত কেন, কীভাবে বুঝলো যে এটা ঋণাত্মক তড়িৎগ্রস্ত? দেখো ক্যাথোড রে মানে যেটা ডিসচার্জ টিউবে এক্সপেরিমেন্ট ছিল তার ডান দিকে মানে এই দিকে ছিল অ্যানোড, তাহলে যেহেতু এই দিকে পজিটিভ ছিল আর এই দিকে যেহেতু নেগেটিভ ছিল, নেগেটিভই পজিটিভকে আকর্ষণ করবে, যেহেতু এখানে হাই পোটেনশিয়াল লাগানো, 10,000 ভোল্ট লাগানো। তার জন্যে কী হবে, এই ক্যাথোডের কাছে কী থাকে, ক্যাথোডটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা মেটালের পাত, সেই মেটালের কাছে তো ইলেকট্রন থাকেই। এবার সে কী করবে, এই যে পজিটিভ টার্মিনাল যেটা আছে এই পজিটিভ কী করবে, ইলেকট্রনকে টেনে নিজের দিকে নিয়ে নেবে। তাহলে যেহেতু এই রশ্মিগুলি নেগেটিভ থেকে পজিটিভের দিকে যাচ্ছে, তার মানে এটা কনক্লুশন করা যায় যে রশ্মিগুলো নেগেটিভলি চার্জ বা রশ্মিগুলো ঋণাত্মক তড়িৎগ্রস্ত। এটা ফার্স্ট কনক্লুশন। সেকেন্ড কনক্লুশন কি? সেকেন্ড কনক্লুশন হচ্ছে রশ্মিগুলি সরলরেখা বরাবর চলাচল করে। এটা হচ্ছে সেকেন্ড কনক্লুশন। থার্ড কনক্লুশন কি? থার্ড কনক্লুশন হচ্ছে রশ্মিগুলির কাছে গতিশক্তি বা কাইনেটিক এনার্জি বর্তমান। কী করে বুঝলো রশ্মিগুলির কাছে গতিশক্তি বর্তমান? এর জন্য কি করেছিল, যেখান দিয়ে রশ্মিগুলি যাচ্ছিল নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভের দিকে, সেখানে কিছু প্যাডেল হুইল রেখেছিল। প্যাডেল হুইল মানে একদম ছোট ছোট যেগুলো মাইক্রোস্কোপিক, সেই প্যাডেল হুইল ঘুরছিল। যখন এই রশ্মিগুলো নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে যাচ্ছিল তখন ওই প্যাডেল হুইলগুলো ঘুরছিল। তার মানে কি, তাদের কাছে কিছু নিশ্চয়ই গতিশক্তি আছে, তবে ওই প্যাডেল হুইলগুলো ঘুরছে, নাহলে ওইগুলো ঘুরতো না। ঠিক আছে। নাম্বার 4 হচ্ছে রশ্মিগুলি ছোট ছোট কণা দিয়ে গঠিত। এটা হচ্ছে 4 নম্বর কনক্লুশন। 5 নম্বর কনক্লুশন যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রশ্মিগুলি চুম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষেপিত হয়। এটা তোমরা আরও ভালোভাবে পড়তে পারবে যখন তোমরা ক্লাস 10-এ যখন চুম্বকত্ব পড়বে আর চলতড়িৎ পড়বে। এই দুটো চ্যাপ্টার যখন তোমরা পড়বে তখন তোমরা সেখানে দেখবে যে কোনো চার্জ পার্টিকেল, তার কাছে পজিটিভ চার্জ থাক বা নেগেটিভ চার্জ থাক, সেটা যদি চুম্বক ক্ষেত্রের উপর দিয়ে যায় তাহলে সেই চুম্বক ক্ষেত্রকে ডিফ্লেক্ট করে, বা তড়িৎ ক্ষেত্রের উপর দিয়ে যদি যায় সেটা তড়িৎ ক্ষেত্রকে ডিফ্লেক্ট করে। বোঝা গেল? তো এটা তোমরা আরও ভালোভাবে পড়তে পারবে যখন তোমরা ক্লাস 10-এ চুম্বকত্ব আর চলতড়িৎ পড়বে, তখন তোমরা আরও ভালোভাবে এটাকে পড়তে পারবে। আরও লাস্ট কনক্লুশন যেটা, সেটা হচ্ছে রশ্মিগুলি এক্স-রেস তৈরি করে। এক্স-রেস কীভাবে তৈরি করে? যখন কোনো ফাস্ট মুভিং ইলেকট্রন, মানে কোনো ইলেকট্রন যখন খুব দ্রুত গতিতে যাচ্ছে এরকম যদি হয়, এবং সেই ইলেকট্রন যদি কোনো হেভি মেটাল মানে যার ভর সংখ্যা অনেক বেশি, সেই রকম মেটালের উপর যদি স্ট্রাইক করে, তখন সেখান থেকে এক্স-রে বেরোতে থাকে, কন্টিনিউয়াসলি এক্স-রে বেরোতে থাকে। তার জন্য এই রশ্মিগুলি যেহেতু এরা নেগেটিভলি চার্জ, এরা কি তৈরি করে? এক্স-রেস তৈরি করে। এটা হচ্ছে এর একটা ধর্ম। তো এইভাবে আবিষ্কার হয় হচ্ছে ইলেকট্রন আবিষ্কার হয় এইভাবে, যে এখানে বলা আছে যে ক্যাথোড রশ্মিগুলি দেখো এখানে বলা আছে যে এই রশ্মিগুলি ছোটো ছোটো কণা দিয়ে তৈরি। তো যে ইন্ডিভিজুয়াল পার্টিকেল বা কণা দিয়ে এই ক্যাথোড রশ্মিগুলি তৈরি, সেই ইন্ডিভিজুয়াল বা সিঙ্গেল পার্টিকেলকে বলা হয় হচ্ছে ইলেকট্রন। যে কণা দিয়ে এটা তৈরি সেই ইন্ডিভিজুয়াল পার্টিকেলকে বলা হয় ইলেকট্রন। এটাই হচ্ছে ডিসকভারি অফ ইলেকট্রন। এইভাবেই ইলেকট্রনের ডিসকভারি হয়, ডিসকভারি অফ ইলেকট্রন। এরপর একজন সায়েন্টিস্ট আসে যার নাম হচ্ছে মিলিকান, এবং এই মিলিকান একটা এক্সপেরিমেন্ট করছিল। সেই এক্সপেরিমেন্টটাকে বলা হয় অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট।
সেখান থেকে এই মিলিকন ইলেকট্রনের চার্জ কত তার সম্বন্ধে একটা ধারণা দেয়। আমরা তো জানি যে এটা নেগেটিভলি চার্জ, মানে চার্জটা নেগেটিভ, কিন্তু চার্জের ভ্যালু কত সেটা প্রথম বলে হচ্ছে এই মিলিকন। কোন এক্সপেরিমেন্ট থেকে? অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট থেকে। ইলেকট্রনের যে চার্জের কথা ইনি বলেন, যেটা হচ্ছে চার্জ অফ ইলেকট্রন, সেটা হচ্ছে 1.602 × 10⁻⁻19 কুলম হচ্ছে চার্জের এসআই ইউনিট। আর কি? আর মাস অফ ইলেকট্রন, যেহেতু এটা একটা পার্টিকেল তার মানে তার কিছু ভর থাকবে। মাস অফ ইলেকট্রন কত? মাস অফ ইলেকট্রনটা পরে এই এক্সপেরিমেন্ট থেকেই পাওয়া যায়, সেটা হচ্ছে 9.11 × 10⁻31 কেজি। এটা হচ্ছে ইলেকট্রনের মাস। এই দুটো জিনিস তোমাকে ভালোভাবে জানতে হবে যে মাস অফ ইলেকট্রন কত, 9.11 × 10⁻31 কেজি, আর চার্জ অফ ইলেকট্রন হচ্ছে 1.602 × 10⁻19 কুলম্ব। এই দুটো জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর যে পার্টিকেলের ডিসকভার হয়েছিল সেটা হচ্ছে প্রোটন ডিসকভারির ক্রেডিট যায় সায়েন্টিস্ট ই গোল্ডস্টাইনের নামে প্রোটন ডিসকভারির ক্রেডিট যায়। কিভাবে আবিষ্কার করেছিল? ওই সময় ডিসচার্জ টিউবের এক্সপেরিমেন্টগুলো এতটাই ফেমাস ছিল যে সবাই ওই ডিসচার্জ টিউব নিয়ে এক্সপেরিমেন্ট করছিল। তো গোল্ডস্টাইন কী করেছিল? ওই সেম ডিসচার্জ টিউব নিয়েছিল, কিন্তু এই গোল্ডস্টাইন দুটো জায়গায় চেঞ্জ করেছিল। কিসে চেঞ্জ করেছিল? গ্যাসের যে প্রেশার, গ্যাসের যে চাপ, সেটাকে যখন ক্যাথোড রের এক্সপেরিমেন্ট ছিল সেখানে কতটুকু করা ছিল? গ্যাসের প্রেশার 0.001 mm করা ছিল। এবার গোল্ডস্টাইন এখানে গ্যাসের চাপকে এত কম করেনি, কত করেছিল? 0.1 mm করেছিল, গ্যাসের চাপটাকে একটু বাড়িয়ে দিয়েছিল। আর কি করেছিল? আর হচ্ছে ক্যাথোডে কিছু ছেদ করেছিল, ইলেকট্রন আবিষ্কারের সময় অ্যানোডে ছেদ করা হয়েছিল, এবার ও কিসে ছেদ করেছে? ক্যাথোডে। ঠিক আছে, তো এরকম করাতে কি দেখলো যে এদিকটা পজিটিভ অ্যানোড, এদিকটা হচ্ছে ক্যাথোড। এবার মাঝখানে কিছু গ্যাসের অণুগুলোও থাকবে, কারণ এখানে গ্যাসের চাপ একটু বাড়ানো হয়েছে। তার মানে কি একদম পুরো ফাঁকা থাকবে না, ভ্যাকিউম থাকবে না, কিছু গ্যাসের অণুগুলো এখানে থাকবে। এবার দেখলো যে পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনালের দিকে এক ধরনের রে যাচ্ছে, আর এইবার ফ্লুরোসেন্ট যে স্ক্রিনটা ছিল সেটা এই জায়গায় ছিল, মানে ক্যাথোডে লাগানো ছিল, আর ক্যাথোডের ভিতরে ছেদ করেছিল। ক্যাথোডের ভিতরে যদি ছেদ করে তার মানে এই দিক থেকে পজিটিভ টার্মিনাল থেকে যদি কোনো রে আসে সেটা এর ভিতর দিয়ে গিয়ে এই ফ্লুরোসেন্স স্ক্রিনের উপরে পড়বে। ঠিক আছে, তো পজিটিভ টার্মিনাল থেকে যে রেগুলো আসলো এগুলো ছিল প্রথম কথা কালার্ড রে, মানে যে রশ্মিগুলো ছিল সেগুলো রং বেরঙের রশ্মি ছিল। আর কি ছিল? আর এই রশ্মিগুলোর একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় ক্যানাল রে বা ক্যানাল রশ্মি। এই রশ্মিগুলোর একটা নামও দেওয়া হয়েছিল, সেটা হচ্ছে ক্যানাল রশ্মি। তো ক্যাথোড রে থেকে যেমন আমরা বললাম যে ইলেকট্রন তৈরি হয়েছে, এখানে কিন্তু অ্যানোড রে থেকে প্রোটন তৈরি হয়নি। অ্যাকচুয়ালি প্রোটন তৈরি হয়েছে গ্যাসের যে আয়নগুলো ছিল সেই আয়নগুলো থেকে তৈরি হয়েছে। দেখো এখানে যদি আমরা হাই পোটেনশিয়াল লাগাই ইন্ডাকশন কয়েল দিয়ে, তাহলে কি হবে? এই যে গ্যাসিয়াস আয়নের কাছে কি আছে? ইলেকট্রন আছে। তাহলে এই ইলেকট্রনগুলো পজিটিভ টার্মিনালের দিকে আকর্ষিত হবে। এই যে গ্যাসিয়াস আয়নগুলো আছে, মানে গ্যাসের মলিকিউলসগুলো আছে, এই গ্যাসের ভিতরে কি আছে? ইলেকট্রনও আছে, প্রোটনও আছে। তো এর যে ইলেকট্রন, এই গ্যাসের অণুগুলির যে ইলেকট্রন, সেগুলো কি পজিটিভ টার্মিনালের দিকে যাবে ক্যাথোড রে হিসাবে। তাহলে বাকি এর ভিতরে কি পড়ে থাকবে? প্রোটন পড়ে থাকবে, পজিটিভ চার্জ পড়ে থাকবে। কারণ ডাল্টন এটাও বলে গেছে যে পরমাণুগুলো সবসময় হয় ইলেকট্রিক্যালি নিউট্রাল। তার মানে
পরমাণুর ভিতরে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলো ইলেকট্রন থাকবে। তাহলে ইলেকট্রনগুলো যদি বেরিয়ে যায় পজিটিভের দিকে বা ক্যাথোড রে হিসাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি, পজিটিভগুলো পড়ে থাকবে। তাহলে পজিটিভগুলো কোন দিকে যাবে, ক্যাথোডের দিকে চলে আসবে পজিটিভগুলো। তো তার জন্য এখানে একটা বড় কনক্লুশন, সেটা হচ্ছে যে প্রোটন তৈরি হয় গ্যাসের আয়ন থেকে। তাহলে প্রোটন যেহেতু গ্যাসের আয়ন থেকে তৈরি হয়, তার মানে আমি এটা বলতে পারি যে যদি আমি গ্যাসকে চেঞ্জ করি, মানে কখনো দেখা যাচ্ছে আমি হাইড্রোজেন নিলাম, তারপর নাইট্রোজেন নিলাম বা অক্সিজেন নিলাম, তাহলে সেই গ্যাসের উপরে কীরকম কত রেটে প্রোটনগুলো যাবে সেটাও ডিপেন্ড করবে সেই গ্যাসের উপরে। যদি আমি গ্যাস চেঞ্জ করি তার উপরে কিন্তু ডিপেন্ড করবে যে কত প্রোটন এদিকে আমি পাবো, সেটা কিন্তু ডিপেন্ড করবে। কিন্তু ইলেকট্রনের ক্ষেত্রে ইলেকট্রনগুলো বা ক্যাথোড রশ্মিগুলো বেরোচ্ছিল ইলেকট্রোডের ম্যাটেরিয়াল থেকে। এখানে কিন্তু অ্যানোডের ম্যাটেরিয়াল থেকে প্রোটন বেরোচ্ছে না, এখানে প্রোটনগুলো বেরোচ্ছে গ্যাসের আয়ন থেকে। তার জন্য অবশ্যই কত প্রোটন পাবো না পাবো সেটা অবশ্যই ডিপেন্ড করবে গ্যাসের উপরে, কোন গ্যাস নিচ্ছি তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। এরপর যেটা প্রোটনের চার্জ জানা যায়, প্রোটনের যে চার্জ জানা যায় সেটা হচ্ছে +1.6 × 10⁻⁻19 কুলম, এটা হচ্ছে চার্জ। আর মাস অফ প্রোটন বা প্রোটনের ভর যেটা জানা যায় সেটা হচ্ছে 1.625 × 10⁻21 কেজি। বা তুমি এইভাবে বলতে পারো যে প্রোটনের মাসটা এখানে ইলেকট্রনের মাসের থেকে বড়। কেন বড়? কারণ দেখো এর পাওয়ারে যেটা আছে, পাওয়ারটা আছে নেগেটিভে, হতে পারে এটা 31 কিন্তু এটা নেগেটিভ দিক থেকে 31 আর এটা নেগেটিভ দিক থেকে 21। তাহলে বড় কোনটা, -31 না -21? তাহলে বড় হবে -21। সো এখানে তুমি বলতে পারো যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের চেয়ে 1837 গুণ বেশি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কনক্লুশন যে প্রোটনের ভর ইলেকট্রনের ভরের চেয়ে 1837 গুণ বেশি। ঠিক এই সময়ে আরেকজন সায়েন্টিস্ট জে থমসন তার ফার্স্ট অ্যাটমিক মডেল দেয়, এবং সেই অ্যাটমিক মডেলে সে কি বলে যে অ্যাটমের ভিতরে পুরো চারিদিকে, মানে অ্যাটমটা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ চার্জের গোলক, মানে পজিটিভ চার্জের স্ফিয়ার, মানে সব জায়গায় পজিটিভ চার্জ থাকবে, পুরো জায়গায় পজিটিভ সব জায়গায় চার্জ থাকবে, আর মাঝে মধ্যে দুই একটা থাকবে ইলেকট্রন। এর জন্যে তিনি এই কথাটা লেখে যে অ্যাটম ইজ স্ফিয়ার অফ পজিটিভ চার্জ, পরমাণু পজিটিভ চার্জেরই গোলক। আর মাঝে মধ্যে দুই একটা থাকবে ইলেকট্রন। এই যে জে থমসনের এই মডেলটাকে ওয়াটারমেলন মডেলও বলে, বা তরমুজের মডেলও বলে। কেন বলে? কারণ দেখবে তরমুজের মডেলের সাথে তুমি কল্পনা করতে পারো, তরমুজটাকে যদি তুমি মাঝখান থেকে কাটো তাহলে তুমি দেখবে যে উপরের পুরো জায়গাটা কি লাল থাকে, আর মাঝে মাঝে দু একটা থাকে তরমুজের বীজ। তো এখানে তরমুজের বীজগুলো হচ্ছে ইলেকট্রন, আর বাকি যে পুরো লাল অংশটা, সেই লাল অংশটা হচ্ছে প্রোটন। জে থমসন ঠিক এটাই বলতে চায়। ওয়াটারমেলন মডেলও বলে এটাকে, বা এটাকে প্লাম পুডিং মডেলও বলে, প্লাম পুডিং মডেল এটাও বলে। ঠিক আছে, তো পরবর্তীকালে জে থমসনের এই মডেলটাও ফেল হয়ে গেছিলো, অনেক তার পেছনে কারণ ছিল।
ঠিক আছে। তার জন্যে এই মডেলটা জে থমসনের এই মডেলটা ফেল হয়ে গেছিলো যখন রাদারফোর্ড তার আলফা স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট শুরু করে। তো সেই সময় দেখা যায় যে জে থমসন যে মডেলটা দিয়েছিল সেই মডেলটা ফেল হয়ে গেছিলো। তো জে থমসনের মডেলটা কোন কোন কারণে ফেল হয়েছিল বা রাদারফোর্ডের আলফা কণার স্ক্যাটারিংয়ের যে মডেলটা বা যে এক্সপেরিমেন্টটা সেটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই।